আমি হোটেল থেকে লিফট দিয়ে নামার সময় লক্ষ্য করলাম আমার স্ত্রী ও তার সাথে হিজাব পরা একটা মহিলা হোটেলের লিফটে উঠছেন। আমার স্ত্রী ওই মহিলা এত বেশি তাড়াহুড়ো করছিল যে ওরা আমাকে লক্ষ্য করেনি, কিন্তু আমার চোখ এড়ায়নি আমার স্ত্রীকে চিনতে। মুহূর্তে আমার পৃথিবী থমকে গেল। আমি টেনশনে পড়ে গেলাম আমার স্ত্রীকে একটা আবাসিক হোটেলে উঠতে দেখে। এমনিতে এই হোটেলের নামে বদনাম রয়েছে, এই হোটেলে নাকি টাকার বিনিময়ে স্ত্রী লোক পাওয়া যায়। তাহলে আমার স্ত্রী কেন এই হোটেলে উঠছে? আমার সাথে ছিল আমার অফিসের এক কলিগ। আমরা এই হোটেলে এসেছিলাম রুম বুকিং দিতে। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমাদের এক ফরেন ক্লায়েন্ট সয়স্ট্রিক বাংলাদেশে এসেছেন ভ্রমণের উদ্দেশ্যে। তাই আমি আর আমার এক কলিগ এসেছিলাম এই হোটেলে ওনাদের জন্য একটা রুম বুকিং দিতে। কিন্তু আমার স্ত্রী কেন এই হোটেলে আসলো, বিষয়টা নিয়ে যখন আমি টেনশন করছিলাম তখনই আমার কলিগ বাবু সাহেব বলল, পল্লব ভাই, ওই মহিলাদের দেখে কি ফিদা হয়ে গেছেন? আমি ওনার কথার উত্তর দিচ্ছি না দেখে উনি আবার বলল, মাত্র 1000-5 টাকা খরচ করলে ওই মহিলার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবেন। পছন্দ হলে বলুন, আমরা আবার উপরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি। আমার অফিস কলিগ বাবু সাহেবের মুখে এমন কথা শুনে আমার সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল। একবার মন চাচ্ছে উপরে গিয়ে স্ত্রীকে হাতে নাতে ধরি। পরক্ষণে ভাবলাম, বাবু সাহেব যদি জানতে পারে একটু আগে উপরে ওঠা মহিলাটা আমারই স্ত্রী, তাহলে আমারই মান সম্মান যাবে। তাই নিজেকে সামলে নিয়ে বললাম, আরে না ভাই, আমার অমন অভ্যাস নেই। তাহলে মহিলাটাকে দেখে ফিদা হয়ে গেলেন কেন? অবশ্য ফিদা হয়ে যাওয়ারই কথা। দেখেছেন মহিলাটি কেমন খাসামাল? আপনার কথা কি বলবো, পকেটে টাকা নেই, না হলে আমি এক্ষুনি গিয়ে ম্যানেজারকে বলতাম একটু আগে উঠে যাওয়া মহিলাটির রেট কত। স্ত্রীকে নিয়ে কলিগের এমন বাজে মন্তব্যে ইচ্ছা করছিল কষে একটা চড় মারি, কিন্তু কলিগ যদি জানতে পারে ওই মহিলাটা আমার স্ত্রী, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? সেই ভাবনা থেকে বললাম, আরে ভাই বাদ দিন তো, তাড়াতাড়ি অফিসে চলুন, না হয় আবার বস গরম হয়ে যাবে। বলে ওনাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে আসলাম। অফিসে এসে বসের সাথে দেখা না করেই আমি আমার নির্দিষ্ট কেবিনে এসে বসলাম। আমার মাথায় কাজ করছে না আমার স্ত্রী কেন হোটেলে যাবে। টেনশনে গলাটা শুকিয়ে গেছে। পানি খাওয়ার জন্য যখন টেবিলে রাখা গ্লাসটা হাতে নিলাম, দেখলাম গ্লাসটা খালি। মেজাজটা বিগড়ে গেল। সাথে সাথে অফিসের পিয়ন শফিউলকে ডাকতে লাগলাম, শফিউল, এই শফিউল। শফিউলের আসতে একটু লেট হচ্ছে। এমনিতে স্ত্রীর ব্যাপারটা নিয়ে আমার মেজাজ খিটখিটে হয়ে আছে, তার উপর এই পিয়ন বেটাও আমার সাথে মস্করা শুরু করলেন। ডাকার সাথে সাথে ছেলেটাকে পাওয়া যায় না, সারাক্ষণ স্মার্টফোন একটা নিয়ে টিপাটিপি করতে থাকে। আমি এবার উত্তেজিত হয়ে ডাকতে লাগলাম, এই শফিউল, কোথায় গেলি হারামজাদা? এমন সময় শফিউল এসে বলল, স্যার এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? মেজাজটা আরো বিগড়ে গেল। সাথে সাথে একটা চর বসিয়ে দিলাম শফিউলের গালে। চর খেয়ে সে আহম্মকের মতো গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। জীবনে কোনো দিন ওকে বকাটি পর্যন্ত দেয়নি, আজ হঠাৎ আমার এমন আচরণে সেও কিছুটা হতভম্ব হয়ে গেল। এমনিতেই আমার স্ত্রী হোটেলে উঠেছে দেখে আমার মন মেজাজ ঠিক নেই, তার উপর পানি খাওয়ার জন্য গ্লাসটা নিয়ে দেখি ওখানে পানি নেই। তাকে ধমক দিয়ে বললাম, সারাদিন কি করিস, গ্লাসে পানি নেই কেন? সে আমার কথার উত্তর না দিয়ে খালি গ্লাসটা নিয়ে চলে গেল। হঠাৎ ওর সাথে এমন আচরণে আমার নিজেরও এখন অনুশোচনা হচ্ছে। আসলে আমার উচিত হয়নি ওকে চড় মারা, কিন্তু কি করব, ঘরের বউকে যদি কেউ হোটেলে উঠতে দেখে তখন কারি বা মন মেজাজ ঠিক থাকে। এদিকে আমাকে পানি দিয়ে যাবার পর শফিউল দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। আমাকে অফিসের বস মোমিন সাহেব পাশ দিয়ে যাওয়ার সময় সেটা লক্ষ্য করলেন। উনি শফিউলকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন, কি রে শফিউল, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? বড় স্যারকে দেখে শফিউল চোখের পানি মুছতে মুছতে বলল, স্যার পল্লব স্যার আমাকে চর মেরেছেন। পল্লব তোকে চর মেরেছে মানে? কিন্তু কেন তোকে চর মারবে? আমি সকালবেলা এসে ওনার টেবিল পরিষ্কার করে গ্লাসে পানি রেখেছিলাম। উনি অফিসে এসে কিছুক্ষণ পর আপনার নির্দেশে হোটেল রুম বুকিং দিতে যাওয়ার আগে পানি পান করে চলে গেছেন। এদিকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ওনার গ্লাসের যে পানি শেষ হয়ে গেছে সেটা লক্ষ্য করিনি। উনি হোটেল রুম বুকিং দিয়ে এসে যখন দেখলেন গ্লাসে পানি নেই, তখনই আমাকে ডেকে চর বসিয়ে দিলেন। শফিউলের মুখে এমন কথা শুনে বড় স্যার ক্ষিপ্ত হয়ে গেলেন। তুই চল আমার সাথে বলেই শফিউলের হাত চেপে ধরে বড় স্যার শফিউলকে নিয়ে আমার রুমে আসলেন। স্যারকে আর শফিউলকে দেখে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। স্যার সরাসরি বলল, পল্লব সাহেব আপনি শফিউলকে চর মেরেছেন কেন? স্যার আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললে তো সমস্যার সমাধান হয়ে যায় না। হতে পারে আপনি অফিসার, শফিউল পিয়ন, সে পিয়ন হলেও তো মানুষ। আপনি তাকে এভাবে চর মারতে পারেন না। আপনার উচিত ওর কাছে সরি বলা। আসলে বিষয়টি আমিও লক্ষ্য করলাম, আমার ওভাবে চর মারাটা উচিত হয়নি। তাই আমি নির্দ্বিধায় শফিউলকে বললাম, শফিউল সরি ভাই, মনে কষ্ট নিও না, এমনটা আর হবে না। আমাকে সরি বলতে দেখে স্যার বলল, ঠিক আছে, মন দিয়ে কাজ করুন। আর শফিউল তোকেও বলি, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকিস না, অফিসে কখন কার কি লাগে সেদিকে একটু লক্ষ্য রাখিস। এখন চল। স্যার চলে যাবার সময় আমি স্যারকে আবারও সালাম দিলাম। আমি চেয়ারে হেলান দিয়ে বসে মনে মনে ভাবতে লাগলাম, ঘরের স্ত্রীর জন্য আজকে একজন পিয়নের কাছে আমাকে সরি বলতে হলো। আমার স্ত্রী কি কারণে হোটেলে যাবে? এমন তো নয় যে আমি পুরুষ হিসাবে অক্ষম পুরুষ। প্রতি রাতেই সে আমার কাছে পরাজিত হয়। শুনেছি যাদের স্বামী দুর্বল তারা নাকি অন্য পুরুষদের প্রতি আসক্ত হয়, কিন্তু সেদিক দিয়ে তো আমার স্ত্রীর অপূর্ণতা থাকার কথা না। কিন্তু তবুও ও কেন হোটেলে যাবে? হতে পারে আমার আর্থিক দৈন্যতার কারণে ও এমনটি করেছে। আমার হঠাৎ মনে পড়ে গেল গত 4-5 দিন আগের কথা। আমি যখন অফিসে আসার জন্য রেডি হচ্ছিলাম তখন পূর্ণতা আমার মেয়েকে
স্কুল ড্রেস পরিয়ে স্কুলের জন্য রেডি করতে করতে আমার সামনে এসে বলল, তুমি কি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? হ্যাঁ, কেন বলো তো? আজ মোনালিসার স্কুলের পরীক্ষার পার্টি ফি ও কোচিং এর বেতন একসাথে দিতে বলেছে। তাড়াতাড়ি 5,000 টাকা দাও, আমার আবার ওকে এক্ষুনি স্কুলে নিয়ে যেতে হবে। তখন আমি পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে সামান্য করা টাকা আছে। তাই আমি পূর্ণতাকে বললাম, এ মাসে অনেক খরচ হয়ে গেছে, এ মাসটা পাশের ফ্ল্যাটের ফাহিম ভাবি থেকে ধার দেনা করে কোন রকম চালিয়ে নাও। আমার কথা শোনার সাথে সাথেই পূর্ণতা রেগে গিয়ে বলল, আর ক মাস এভাবে ধার দেনা করে চালিয়ে নিব? মানুষের কাছে হাত পাততে পাততে আমার এখন ওনাদের সামনে যেতেও লজ্জা করে। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? যে কয় টাকা বেতন পাই সব টাকা তো এনে তোমার হাতেই দেই। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সংসারে খরচ বেড়ে গেছে, কিন্তু ইনকাম তো আর বাড়েনি। আগে যা বেতন পেতাম এখনো তাই পাই। যে চাকরিতে বেতন কম সেই চাকরি করো কেন? বারবার বলেই অফিসটা ছেড়ে অন্য অফিসে জয়েন করো। কে শোনে কার কথা? দেখো, স্যার বলেছে ডিসেম্বরের পরে আমাদের সবার স্যালারি বাড়বে, তাই চাকরিটা ছাড়ছি না। ঠিক আছে, তুমি ওই চাকরি নিয়েই বসে থাকো, শেষ পর্যন্ত দেখছি আমাকেই ঘরের বাহির হতে হবে। বলেই পূর্ণতা মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে চলে গেছিল। তাহলে কি আমার অভাবের সুযোগ নিয়ে বাড়তি ইনকামের জন্য আমার স্ত্রী হোটেলে যাওয়া শুরু করেছে? ছি ছি, ভাবতেই ঘৃণায় অপমানে মরে যেতে ইচ্ছা করছে। স্বামীর কিছুটা অভাব থাকতে পারে, তাই বলে কি স্ত্রী বাড়তি টাকার জন্য নিজের ইজ্জত বিলিয়ে দিবে? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে অফিস ছুটি হয়ে গেছে সেটা আমি টেরি পেলাম না। আমি যখন অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে কথাগুলো ভাবছিলাম, এমন সময় আমার অফিসের সেই কলিগ বাবু চৌধুরী এসে বলল, কি ব্যাপার পল্লব ভাই, আপনি কি বাসায় যাবেন না? অফিস ছুটি হয়ে গেছে সেই কবে, এখনো আপনি অফিসে বসে আছেন? হ্যাঁ, একটু পরেই বের হব। উনি আমার পাশের চেয়ারে বসে হাসতে হাসতে বললেন, ভাই, হোটেলের লিফট থেকে নামার পরে ওই মেয়েকে দেখার পর থেকে আপনি কেমন জানি আনমনা হয়ে গেলেন। মেয়েটাকে কি আপনার বেশি মনে ধরেছে? অবশ্য মনে ধরারই কথা, ওরকম ঝাক্কাস মেয়ে দেখলে কারি বা মাথা ঠিক থাকে। বাবু চৌধুরী কথাগুলো বলে যাচ্ছে আর আমার রাগে ঘৃণায় গা ছমছম করছে, কিন্তু ওনাকে বিষয়টা খুলে বলতে পারছি না। ওরে আহম্মক, তুই যাকে ঝাক্কাস মাল বলছিস ওটা আমার স্ত্রী, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই। পরপুরুষের মুখে নিজের স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা শোনা ছাড়া কি বা করার আছে? উনি আবারও বলা শুরু করলেন, ভাই, আমার কিন্তু মাঝে মধ্যে এরকম হোটেলে যাওয়ার অভ্যাস আছে। ভাবছি 2-1 দিনের মধ্যে ওই হোটেলে গিয়ে হোটেল ম্যানেজারকে ওই মেয়েটার কথা বলবো। যত টাকা লাগবে লাগুক, একবারের জন্য হলে ওই মেয়েটাকে আমার চাই চাই। আমি আর বসে থাকতে পারলাম না। নিশ্চয়ই কোনো পরপুরুষই তার স্ত্রীর নামে এমন বাজে মন্তব্য শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে না। তাই আমি কোনো সিন ক্রিয়েট না করে বললাম, বাবু ভাই, আমার উঠতে হবে। বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। উনি বলল, বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে আপনি এক্ষুনি ওই হোটেলে গিয়ে মেয়েটাকে চাইবেন। শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারলাম না। উত্তেজিত না হয়ে ভদ্রভাবে বললাম, ভাই, হোটেলে গিয়ে নারী সংগ্রহ করার মতো ওরকম বাজে অভ্যাস আমার নেই। যদি আপনার থাকে আপনি যেতে পারেন। ওই মেয়েকে কেন, এর চাইতে বেশি 1000 গুণ রূপবতী মেয়ে হলেও আমি ওই কাজে যাচ্ছি না। বলে আমি বের হয়ে যেতে লাগলাম। আর উনি পেছন থেকে বলছেন, যদি তা নাইবা হবে তাহলে ওই মেয়েকে দেখার পর আপনি এমন আনমনা হয়ে গেলেন কেন? আমি পেছন ফিরে উত্তরটা দিতে পারলাম না, তাই সোজা নিজের বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে দরজার সামনে কলিং বেল টিপলাম। একটু পরে মা দরজা খুলে দিল। মাকে দেখে বললাম, মা, তুমি কেন দরজা খুলে দিলে? পূর্ণতা কই? আমার মুখে এমন কথা শুনে এবং রাগান্বিত দেখে মা বলল, সারা জীবন তো তোকে দরজা আমি খুলে দিয়েছি, এখন বউ দরজা খুলে না দিলে কি ভালো লাগে না? মায়ের মুখে এমন খোঁচা মারা কথা শুনে আমার মেজাজটা আরো বিগড়ে গেল। মাকে বললাম, সব সময় খোঁচা দিয়ে কথা বলো কেন? এজন্যই তো তোমরা বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে। আমার কথা শুনে মা বলল, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার কথার কারণে তোর বউর সাথে ঝগড়া লাগে? আমারই দোষ। সত্য কথা বলতে স্ত্রীকে হোটেলে উঠতে দেখে আমার মন মেজাজ ঠিক নেই, তার উপর সবার সাথে আবার কেমন জানি ঝগড়া লেগে যাচ্ছে। তাই আমি ঝগড়াটা না বাড়ানোর জন্য বললাম, হয়েছে মা, আমার আর ঝগড়া করতে ইচ্ছা করছে না। ঝগড়া করতে ইচ্ছা করছে না মানে? তার মানে কি তুই বলতে চাচ্ছিস আমি গায়ে পড়ে ঝগড়া করি? সে কথা কি আমি বলেছি? তোর কথা স্ত্রী দেখলে তো তাই মনে হয়। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে হাত জোর করে বললাম, সরি মা, আমার ভুল হয়ে গেছে, আমি এই মুহূর্তে আর কথা বাড়াতে চাচ্ছি না। বলে আমি পূর্ণতার কথা আর জিজ্ঞাসা না করে রুমের ভেতরে ঢুকে গেলাম। নিজের রুমে ঢুকে দেখলাম আমার মেয়ে মোনালিসা ঘুমোচ্ছে। কি নিষ্পাপ চেহারা! মেয়েটাকে আদেও জানে তার মা তাকে ঘুম পাড়িয়ে রেখে হোটেলে যায় পরপুরুষের সাথে সময় কাটাতে? ও যখন বুঝতে পারবে ওর মা একজন খারাপ মহিলা, তখন ওর প্রতিক্রিয়াই বা কি হবে? যেখানে আমি স্বামী হিসাবে মেনে নিতে পারছি না, সেখানে সে সন্তান হিসাবে মায়ের এমন অপকর্ম কিভাবে মেনে নিবে? কথাগুলো ভাবছিলাম আর অফিসের পোশাকগুলো চেঞ্জ করছিলাম। এমন সময় দেখলাম পূর্ণতা রুমে ঢুকে ভ্যানিটি ব্যাগটা ওয়ার্ড্রোবের উপর রেখে কানের দুল খুলতে খুলতে বলল, সরি, আমার একটু লেট হয়ে গেছে। আমি কোনো ধরনের ভনিতা না রেখেই বললাম, কোথায় গিয়েছিলে? আমার মুখে এমন প্রশ্ন শুনে সে চমকে উঠে আমার দিকে তাকিয়ে রইল। তাকে অবাক হতে দেখে আমি আবারও প্রশ্ন করলাম, বলেছি কোথায় গিয়েছিলে, উত্তর দিচ্ছ না কেন? সে এবার আমতা আমতা করে বলতে লাগলো, যখনই করছিল তখনই আমি কষে একটা চর বসিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, পূর্ণতা কি পারবে সে যে হোটেলে গেছিল সেই কথা বলতে? কিংবা পল্লব কি পারবে হোটেলে যাওয়া স্ত্রীর সাথে
সংসার করতে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আপনাদের বেশি কমেন্টস এবং শেয়ার পেলে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল হাজির হব। তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।